বড় বড় যারা প্রতিষ্ঠিত যেগুলো ব্যবসার মালিক তারাও এই কথাই বলছে যে এই সন্ধ্যাবেলার পাখিরা তোমরা সব আসছো? হম। জি মিস আমি এসেছি। আদরে মেয়েগুলো আমার আসছে। আচ্ছা ঠিক আছে, দেখো এই যে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর, হ্যাঁ, ব্রিফ কোশ্চেন। বাংলাদেশের ভৌগোলিক অবস্থান কোথায়? দেখো একটু ভালো করে মনোযোগ দিয়েছি, বেশি কঠিন তো, এই ভূগোল টাইপের কোশ্চেন। উত্তর, বাংলাদেশের এশিয়া মহাদেশের দক্ষিণে অবস্থিত, যা 20°34°। উত্তর অক্ষাংশ থেকে 26°38" উত্তর অক্ষাংশ এবং 88°01" পূর্ব দ্রাঘিমাংশ থেকে 92°41" পূর্ব দ্রাঘিমাংশ পর্যন্ত বিস্তৃত। বাবা একটু লিখিয়ে নিও তোমরা, তাহলে ভুল করবে না। 2, চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর বাংলাদেশের আয়তন কত? 1,47,610 বর্গ কিলোমিটার। এটা হলো বর্তমান যেটা, সেটা নিয়ে তোমাদেরকে আয়তনটা দেওয়া হচ্ছে। 3, বাংলাদেশের সীমারেখা কত কিলোমিটার? 4,712 কিলোমিটার। 4, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? বাংলাদেশ। বাংলাদেশ কি নামে অভিহিত করা হয়? নদীমাতৃক। বাংলাদেশকে নদীমাতৃক দেশ বলা হয়, কারণ প্রচুর নদ নদী কোথায়? অসংখ্য জালের মতো ছড়িয়ে আছে কোথায়? বাংলাদেশে। এই জন্য বাংলাদেশে কি বলা হয়? নদীমাতৃক দেশ বলা হয়। বাংলাদেশের কোন কোন এলাকা নিয়ে পাহাড়ি এলাকা গঠিত? পাহাড়ি এলাকাগুলো দেখো, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি। চট্টগ্রাম জেলার উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার দক্ষিণাংশ নিয়ে পাহাড়ি এলাকা গঠিত। তাহলে আমরা হিল ট্রেক্স বা পাহাড়ি এলাকাগুলো কোথায় পাচ্ছি? চট্টগ্রামে, পার্বত্য চট্টগ্রাম, বান্দরবন, খাগড়াছড়ি, তারপর হচ্ছে তোমার মৌলভীবাজার যেটা সিলেটে অবস্থিত, হবিগঞ্জ সিলেটে অবস্থিত, জেলার দক্ষিণাংশ নিয়ে পাহাড়ি এলাকা গঠিত। 7, লালমাই পাহাড় কোথায় অবস্থিত? কুমিল্লায়। 8, লালমাই পাহাড় আয়তন এবং গড় উচ্চতা কত? এই যে লালমাই পাহাড়ের আয়তন হচ্ছে 33.65 বর্গ কিলোমিটার এবং গড় উচ্চতা 21 মিটার, অর্থাৎ 3,365 বর্গ কিলোমিটার হচ্ছে লালমাই পাহাড়ের আয়তন এবং গড় উচ্চতা, যেটা লম্বায় আর কি, 21 মিটার। 9, বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গের নাম কি? উচ্চতা কত? কেওক্রাডং, উচ্চতা হচ্ছে 1,230 মিটার। 10, বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোথায়? মহেশখালী। এগুলো একটু খেয়াল করো, পাহাড়ি দ্বীপগুলো কোথায়, আর প্রশ্নগুলো শিখবে ভালো করে, প্রশ্ন দিয়ে উত্তর হয় ইতিহাসের। 11, বাংলাদেশে পর্বত আছে কোথায়? পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেটে। আলুটিলা পাহাড় কোথায় অবস্থিত? খাগড়াছড়ি জেলায়। চন্দ্রনাথের পাহাড় অবস্থিত চট্টগ্রামের সীতাকুণ্ডে। 14, চন্দ্রনাথের পাহাড় কেন বিখ্যাত? হিন্দুদের তীর্থস্থানের জন্য। 15, বাংলাদেশের সীমান্তবর্তী মধ্যবর্তী উঁচু পাহাড়ের নাম কি? গারো পাহাড়। এটা হচ্ছে ময়মনসিংহ জেলায় অবস্থিত গারো পাহাড়। 16, গারো পাহাড় কোথায় অবস্থিত? ময়মনসিংহ জেলায়। 17, ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? টাঙ্গাইলে অবস্থিত। 18, মধুপুর ও ভাওয়ালের গড় কোথায় অবস্থিত? গাজীপুর, ময়মনসিংহ এবং টাঙ্গাইলে। তাহলে 3টা জেলা নিয়ে কি অবস্থিত? মধুপুর ও ভাওয়ালের গড় অবস্থিত। একটা হচ্ছে গাজীপুর জেলা, ময়মনসিংহ জেলা এবং টাঙ্গাইল জেলা। 3টা জেলা নিয়ে কি মধুপুর ও ভাওয়ালের গড় তৈরি হয়েছিল। 19, মধুপুর ও ভাওয়ালের গড়ের আয়তন কত? প্রায় 4,310 কিলোমিটার। তোমরা কি শুধু এগুলো দেখতেছো নাকি ডাউনলোড করতেছো? 20, বরেন্দ্রভূমি কোন কোন অঞ্চল নিয়ে গঠিত? রাজশাহীর উত্তরাংশ, বগুড়ার পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে গঠিত। তাহলে এই যে বরেন্দ্র এলাকা
কি, সেটা হচ্ছে রাজশাহী উত্তরাংশ, বগুড়া পশ্চিমাংশ, রংপুর ও দিনাজপুরের কিছু অংশ নিয়ে কি গঠিত? এই বরেন্দ্র অঞ্চল গঠিত। 21 বরেন্দ্র অঞ্চলের ভূমি কোন প্রকৃতির? ভূমি অসমতল এবং মাটি লাল ও কাকরময়। এখানে মাটি হবে মাটি করে নিও, মাটি লাল ও কাকরময়। 22 সমুদ্রতল থেকে দিনাজপুরের উচ্চতা কত? 3750 মিটার। সমুদ্রতল থেকে দিনাজপুরের উচ্চতা আর কি। সবই সাধারণ জ্ঞানের কোশ্চেন, সবগুলো ভালো করে শিখবে। তোমরা বই কিনেছো মেয়েরা? ইয়েস মিস। মিস এগুলো কোন চ্যাপ্টারের প্রশ্ন? প্রথম অধ্যায় তো, প্রথম অধ্যায় দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, সব প্রথম অধ্যায় থেকে দেওয়া হচ্ছে। হ্যাঁ, দেশ ও জনগোষ্ঠীর পরিচয়, প্রথম অধ্যায়ের নাম হচ্ছে দেশ ও জনগোষ্ঠীর পরিচয়। তারপরে যে তোমাদের বড় কোশ্চেন গুলো দেখো, 10-এর প্রশ্ন এগুলো। বাংলাদেশে ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য আলোচনা করো। ডিসকাস দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড ন্যাচারাল ফিচার্স অফ বাংলাদেশ, অথবা বাংলাদেশের ভূপ্রকৃতির বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো। ডিসকাস অ্যাবাউট দ্য জিওগ্রাফিক্যাল ক্যারেক্টারিস্টিক্স অফ বাংলাদেশ। এই যে কোশ্চেন গুলো শুধু ফেলে রেখে দিও না, এগুলো নোট আকারে করে দেওয়া হয়েছে। সবগুলো তোমরা ডাউনলোড করে প্রিন্ট করে এখনই পড়া শুরু করে দিবে, ফেলে রেখো না কিন্তু। 10টা অধ্যায়ের প্রশ্ন কিন্তু এখানে। ভৌগোলিক ও প্রাকৃতিক বৈশিষ্ট্য বাংলাদেশে অনন্য। গঠন অনুযায়ী বাংলাদেশে প্রায় সমপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পন্ন হলে এর ভূপ্রকৃতির বৈচিত্র্যময়। এত নদ নদী, এরূপ বিশাল ও উর্বর সমতল ভূমি পৃথিবীর আর কোনো দেশে দেখতে পাওয়া যায় না। এজন্য সুজলা সুফলা শস্য শ্যামলা বাংলাদেশ পৃথিবীর একক বৃহত্তম বদ্বীপ। এই যে কি কারণে বাংলাদেশ বদ্বীপ হলো, এই যে এইটা কাকে বলে, এখানে যে উত্তরটা দেওয়া আছে, ভূগঠন অনুযায়ী বাংলাদেশে প্রায় সমপ্রকৃতির বৈশিষ্ট্য সম্পন্ন হলে এর ভূপ্রকৃতির বৈচিত্র্য। এত নদ নদী, এরূপ বিশাল ও উর্বর সমতল ভূমি পৃথিবীর আর কোনো দেশে দেখতে পাওয়া যায় না। আর এটা অনেকটা রূপ ধারণ করেছে কি, ব আকৃতির। এই জন্য এটাকে পৃথিবীর বৃহত্তম একক বদ্বীপ বলা হয়। যেমন পদ্মা, মেঘনা, যমুনা নদী পশ্চিম, উত্তর পূর্ব দিক থেকে দেশের অভ্যন্তরে প্রবেশ করে এক যুগে সুবিশাল বদ্বীপের সৃষ্টি করেছে। এই যে বদ্বীপটা কিভাবে সৃষ্টি হলো বা বদ্বীপটা কিভাবে তৈরি হলো, সেটা পদ্মা, মেঘনা, যমুনা, 3টা নদী। পদ্মা, মেঘনা, যমুনা নদী পশ্চিম দিক থেকে আসলো, উত্তর পূর্ব দিক থেকে এসে দেশের অভ্যন্তরে প্রবেশ করে একজন কি করেছে, সুবিশাল বদ্বীপের সৃষ্টি করেছে। শেপটা কিরকম নিয়েছে, আকারটা বয়ের আকৃতি নিয়েছে। এই জন্য এটাকে বাংলাদেশকে বলা হয় পৃথিবীর একক বৃহত্তম বদ্বীপ। বাংলাদেশের উত্তর পূর্ব ও দক্ষিণ পূর্বাংশের পাহাড়িয়া অংশ ব্যতীত প্রায় সমগ্র দেশে এসব নদীর পলল দ্বারা গঠিত সমভূমি। তাহলে দেখা যাচ্ছে যে কি দ্বারা গঠিত নদীগুলো, পলল দ্বারা গঠিত সমভূমি। আর কথা হচ্ছে যে এই পলল গুলা কি, দেখা যায় নদীর তলদেশে একরকমের স্যাঁতসেঁতে কি থাকে, শেওলা টাইপের থাকে, এগুলো কি বলা হয়, পলল বলা হয়। এই জন্য বাংলাদেশের ভূপ্রকৃতিকে 3টি প্রধান ভাগে ভাগ করা যায়। তাহলে তোমাদের ছোট প্রশ্ন থাকে প্রিকশনে, বাংলাদেশের ভূপ্রকৃতিকে কয়টি ভাগে ভাগ করা যায়? আগে স্লাইডে আমি দিয়েছি, প্রথম স্লাইডটাতে, যে কয়টি ভাগে ভাগ করা যায়? 3টি ভাগে ভাগ করা যায়। টারসিরিয়া যুগের পাহাড় সমূহ, 2 প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, 3 সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। তাহলে আমরা এই যে বাংলাদেশের পাহাড়গুলো, এই পাহাড়গুলো কোন যুগের নাম দিয়েছে, নাম দেওয়া হয়েছে কি টারসিয়ারি যুগের পাহাড়। আর প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, এই যে সমতল এলাকা থেকে বেয়ে যে আসতো, এটা হলো প্লাইস্টোসিন কালের সোপানগুলো। আর সাম্প্রতিক কালের প্লাবন, সাম্প্রতিক বলতে যখন বলবো তখন আমরা বলবো যে বর্তমানের সাথে এটার কি আছে, সম্পৃক্ততা আছে। তাহলে বাংলাদেশে একটা কি ফ্লাড জোন এরিয়ার দেশ হচ্ছে কি বাংলাদেশ। কারণ আমরা প্রতি বছরই কি দেখা যায় যে পানিতে ভাসি। এই আজকে অক্টোবরের 9 তারিখ, এই সময় বাংলাদেশে কি হওয়া উচিত ছিল, নাতিশীতোষ্ণ অঞ্চল হিসাবে যদি বাংলাদেশকে আমরা ধরি, তাহলে এই সময় আমাদের শীত পড়ার কথা ছিল। কিন্তু দেখতে পাচ্ছি কি ওয়েদার কি খুব দ্রুত চেঞ্জ হচ্ছে, প্রচুর গরম। কেউ বিশ্বাস করবে না যে এই অক্টোবর মাসে কি হয়, আগে শীত পড়তো,
কিন্তু শীত নাই। শীত চলে যাওয়াতে কি হচ্ছে, পরিবেশ আস্তে আস্তে উত্তপ্ত হয়ে যাচ্ছে। এই উত্তপ্ত হওয়ার কারণেই লু হাওয়া বইতেছে। আর এই লু হাওয়া মানে হচ্ছে গরম যেটা হাওয়া বা বাতাস, সেটাকে আমরা লু হাওয়া বলি। তাহলে এই যে লু হাওয়ার কারণে বাংলাদেশের পরিবেশ খুব দ্রুত খুব চেঞ্জ হচ্ছে। আর বাংলাদেশের পরিবেশ দ্রুত চেঞ্জ হওয়ার মূলে আমরা নিজেরাই মানুষের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছি। প্রকৃতিকে ধ্বংস করে, গাছপালা ধ্বংস করে আমরা কি করেছি, আমরা নিজেদের বিপদ ডেকে এনেছি। আর এই বিপদের কারণ দেখা যাচ্ছে যে গাছ কি করে, মাটি ধরে রাখে। হ্যাঁ, বিভিন্ন জায়গায় যখন গাছ লাগানো হয়, গাছ কি করে মাটিকে ধরে রাখে। কিন্তু মাটি কেটে এবং গাছ কেটে কি করা হচ্ছে, একদিকে সে খাল বিল নদী নালা এগুলো ভরাট করা হচ্ছে, আর দিকে হচ্ছে গাছ কেটে এগুলোকে মানে সাফ করে ফেলা হচ্ছে। আমরা কোথা থেকে অক্সিজেন পাবো সেটা আর কেউ খেয়াল করতেছে না। কারণ আমরা কি মানুষ কার্বন মনোক্সাইড ছাড়ি আর কি নেই, আমরা গাছ থেকে অক্সিজেন নেই। আর এই গাছ আমাদের একদম প্রকৃত বন্ধু। এই বন্ধুকে আমরা কেটে ফেলতেছি কিভাবে, নিজের স্বার্থে। যার জন্য পরিবেশের উপর কি পড়েছে, একটা বৈরী প্রভাব পড়েছে। যার জন্য আজকে এই আবহাওয়া, আজকে মাসের কত, 10 মাস, 12 মাসের মধ্যে আজকে 10 মাসের চলছে অক্টোবর মাস, তারপরে কিছু প্রচুর গরম, মানে খুব দ্রুত আবহাওয়ার পরিবর্তন হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে টাসিরিয়া যুগের পাহাড় সমূহে একটু যাওয়ার আগে তোমাদের একটু বলে আমি তোমাদের একটু ইয়েতে যাবো, পাহাড় কোন কোন এলাকার দিকে ছিল। এক, টাসিরিয়া যুগের পাহাড় সমূহ। টাসিরিয়া যুগে হিমালয় পর্বত উত্থিত হয় সময় যে সকল পাহাড় সমূহ সৃষ্টি হয়েছে তাদেরকে টাসিরিয়া পাহাড় বলা হয়। এই পাহাড়গুলো বেলে পাথর, শিলা পাথর ও কদমের সংমিশ্রণে গঠিত। এই পাহাড়ি অঞ্চলগুলোকে আবার দুই ভাগে ভাগ করা যায়, যথা এক, মানে উত্তর ও উত্তর পূর্ব অঞ্চলের পাহাড় সমূহ, আর দুই হচ্ছে দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। তাহলে দেখা যাচ্ছে যে এই যে টাসিরিয়া যুগের পাহাড়গুলো কোথা থেকে উৎপত্তি বা উত্থিত হয়েছে, উৎপত্তি হয়েছে হিমালয় পর্বত থেকে। কোথা থেকে, হিমালয় পর্বত থেকে পাহাড়গুলো বেয়ে কোথায় চলে আসছে, বাংলাদেশে চলে আসছে। আর এই জন্যই আমরা কি দেখা যায় যে বাংলাদেশের অধিকাংশ নদীগুলোর উৎপত্তি স্থল কোথায়, সেই ভারতের হিমালয় পর্বত থেকে পেয়ে আসছে। যার জন্য দেখা যায় যে পদ্মা যেটা বাংলাদেশে নাম ধারণ করেছে, কিন্তু ভারতবর্ষে সেটার নাম কি, গঙ্গা। গঙ্গা যখন বাংলাদেশ থেকে বা ভারত থেকে বেয়ে বাংলাদেশে আসলো, তখন এটার নাম হয়েছে কি, পদ্মা। পদ্মার দুইটা নাম, একটা হচ্ছে কি গঙ্গা, একটা হচ্ছে পদ্মা। আর এই সময়গুলো থেকে, এই পাহাড়গুলো থেকে যে হিমালয় থেকে পর্বত থেকে যে পাহাড়গুলো উৎপত্তি বা সৃষ্টি হয়েছে, সেই পাহাড়গুলোকে আমরা বলতেছি টাসিরিয়া যুগের পাহাড়। পাহাড়গুলো কি দিয়ে গঠিত, পাথর, বেলে পাথর, তারপরে শিলা পাথর আর কদমের সংমিশ্রণে গঠিত। 3 রকমের পাথর দ্বারা গঠিত হচ্ছে টাসিরিয়া যুগের পাহাড়গুলো। আবার এই পাহাড়গুলোকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে সুবিধার্থে। ক, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ, খ, দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এখন এই যে তোমরা দেখো, এই যে টাসিরিয়া যুগের পাহাড় সমূহ, এই যে তোমরা দেখো, এই যে টাসিরিয়া যুগের পাহাড় সমূহ, প্লাইস্টোসিন কালের সোপান সমূহ, সাম্প্রতিককালের প্লাবন সমভূমি। এই যে বাংলাদেশের ভূপ্রকৃতি দেখতে পাচ্ছি আমরা, এই যে বাংলাদেশের ভূপ্রকৃতির এই যে 3টা দিক এখানে দেখা যাচ্ছে যে এই যে এগুলো হচ্ছে দাপ্তরিক চিহ্ন। আর দেখো এই যে উপরের দিকে যদি আমরা দেখি, উপরের দিকে অধিকাংশ হচ্ছে এই যে ভারত, উপরের দিকে বসে আছে কি, একদম পাহাড়ের চূড়ায় বসে আছে ভারত। আর একদম দেখো নিচের দিকে বেয়ে নেমে চলে আসছে কোথায়, সব বাংলাদেশে চলে আসছে। এই যে উপরে দেখো সব ভারত ভারত ভারত, এখানে ভারত, এই যে এখানে দেখো ভারতের ত্রিপুরা, তারপরে যে মধুপুরের গড়, লালমাই পাহাড়, একদম লাস্টের দিকে এসে দেখো বঙ্গোপসাগর। এই ভারতের সব ভারতের অংশ চলে আসছে, তার সাথে ইনক্লুড হয়ে গেছে বাংলাদেশের সাথে। যার জন্য
বাংলাদেশের জন্য একটা কি বিপজ্জনক অবস্থায় দাঁড়িয়েছে কি এই ভারত, কারণ সীমান্তবর্তী, আমরা বলি যে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা বা রাজ্য কোনগুলো, দেশ কোনগুলো, তার মধ্যে একটা হচ্ছে কি ভারত। ভারত হচ্ছে বাংলাদেশের একদম নিয়ারেস্ট কান্ট্রি এবং সীমান্তবর্তী দেশ হচ্ছে কি ভারত, তারপর হচ্ছে ওইদিকে বার্মা, খুব কাছে। কিন্তু বার্মা একটা যত শক্তিশালী না, তার চেয়ে অনেক বেশি শক্তিশালী হচ্ছে কি ভারত। তোদের কোনো কোশ্চেন আছে? মিস একটা জি বলো, মিস কি বলবে বলো। মিস আমি বইটা কিনছি, এই বইটা কি হবে? এই বইটার রাইটার কে? এই বইটার রাইটার হচ্ছে দেলোয়ার হোসেন, মোহাম্মদ দেলোয়ার হোসেন। হ্যাঁ, ওনার বই ভালো, দেলোয়ার স্যারের বই। তারপরে মিস আমি 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 তোমাদের দুইটা বইয়ের নাম দিয়ে দিচ্ছিলাম, সুমাইয়া। কোন বইটা কিনলে ভালো হবে? তোমরা ওই যে আমাদের কলেজে ম্যাডামের একটা বই দিয়েছে, দেখো এই যে এই বইটা দেখা যাচ্ছে, এটা আমি স্লাইডে কিন্তু দিয়েছি। এটা নীলক্ষেতে বুক চয়েস, বুক চয়েসে পাবে। নীলক্ষেতে বই দোকান তোমরা একটু লিখে রাখো, বুক চয়েস। বুক চয়েসের এই দোকানে তোমরা এই বইটা পাবে। রাইটার হচ্ছে তোমার ডক্টর গফুরা নাসরিন, আর হচ্ছে ফেরদৌস আলম কবির, আমাদের কলেজের ম্যাডাম। ওনার বইটা এবার বের হয়েছে, তোমরা এই বইটা কিনবে। আরেকটা বই তোমাদের আমরা দিয়েছিলাম স্লাইডে, সেটা হচ্ছে সালাম নাসিরের বইটা, এসএন পাবলিকেশনের বই। সালাম নাসির নজরুল, এই তিনটা রাইটারের এই দুইটা বই তোমরা, দেলোয়ার হোসেনের স্যারের তো বইটা কিনেছো তোমরা। এই বইটা হচ্ছে তোমাদের পাবলিশার হচ্ছে যমুনা পাবলিশার্স। এই যে এই বইটা দেখো, ঠিক আছে, বুক চয়েসে গেলে তোমরা পাবে। এই দুইটা তিনটা বই তুমি অবশ্যই কিনবে ভালো রেজাল্ট করার জন্য। আর এই যে মিস তাহলে পাল্টাই দিব? হ্যাঁ, পাল্টায় দিবে। এই যে আমি একটু চেঞ্জ করেছি। আর দেলোয়ার স্যারের বই তো ভালো, দেলোয়ার স্যারের বইটাও রাখো, কারণ তোমরা অনার্সে পড়ো, অনার্সে পড়লে তিনটা বই অবশ্যই লাগে। এইবার ম্যাম আমরা আমি মোজাম্মেল হক স্যারের বইটা কিনেছি। না, ওইটাও ভালো, তবে আমরা যেটা একটু ইজি বা মোজাম্মেল স্যারের বইটা ভালো কিছু কিছু ক্ষেত্রে, তবে একটা বই দিয়ে কিন্তু হবে না। তার সাথে কিন্তু তোমাদের এই যে দুইটা বই দেখালাম, এই দুইটা বই তোমরা কিনবে, কারণ এই দুইটা বই আমরা সবসময় পড়াই কলেজে। হ্যাঁ, সালাম নাসিরের বই আর ডক্টর গফুরা নাসরিনের বই, ডক্টর গফুরা নাসরিনের বই। এই দুইটা বই তোমরা এর সাথে কিনে নিবে। আর তোমরা যে আমি পিডিএফ গুলো দিচ্ছি, এগুলো তোমরা কি ডাউনলোড করতেছো? ডাউনলোড করে এগুলো তোমরা প্রিন্ট করে এগুলো নোট আকারে দেওয়া হচ্ছে, এগুলো কিন্তু নোট আকারে দেওয়া হচ্ছে। গুছিয়ে তোমরা একদম বের করে এখনই শিখে ফেলবে। আর লিখে দেখবে কতক্ষণ লাগে, ভাষা ভাষা করে শিখবে না, একদম ভালো করে বুঝে তারপরে শিখবে। কতক্ষণ লাগে বাসায় বসে প্র্যাকটিস করবে এখন থেকেই, যদি ভালো রেজাল্ট করতে চাও। তোমার ফার্স্ট ক্লাস চাও না? অবশ্যই চাই। সিজিপি যত বেশি আসবে তত বেশি কি সাকসেস, রেজাল্ট তোমার একটা বড় সোপান। এখানে আমরা বলছি না যে প্রায় সৃজনকালে সোপান। বলো। আমাদের রেজাল্ট কি সিজিপিএ সিস্টেমে করে? তোমাদের রেজাল্ট তো সিজিপি তে, ম্যাট্রিক ইন্টারমিডিয়েট পর্যন্ত জিপি এর ভিত্তিতে। হ্যাঁ, আর অনার্স মাস্টার্সের রেজাল্ট সিজিপি এর ভিত্তিতে। সিজিপি সবই গ্রেডিং সিস্টেমের। আমাদের সিটি কলেজে অনেক আগে থেকেই বোর্ড যখন বা ইউনিভার্সিটি শুরু করেছে, তারও অনেক আগে থেকে আমরা এই গ্রেডিং সিস্টেমের রেজাল্ট করে আসতেছিলাম, জিপি এর ভিত্তিতে। বলো। ওকে ম্যাম, থ্যাংক ইউ। আর কিছু জানা থাকে বলো। আচ্ছা, আমি একটু চলে যাই তাহলে। টাসেরিয়া যুগের পাহাড় সমূহ, তোমরা ম্যাপটা আঁকার চেষ্টা করবে সবাই। মেয়েরা ম্যাপটা দেখেছো? ম্যাপটা সবাই বাসায় বসে প্র্যাকটিস করবে, ম্যাপটা সবাই আঁকা শিখে ফেলবে। কার এটা একটু মিউট করে দাও। টাসেরিয়া যুগের পাহাড় সমূহ, টাসেরিয়া যুগের আমরা এখানে বললাম উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। তাহলে আমরা একটু চলে যাই, উত্তর পূর্বাঞ্চলের পাহাড় সমূহ কোনগুলো? ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তরাংশ
সিলেট জেলার উত্তর উত্তর পূর্বাংশ এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের দক্ষিণাংশে ছোট বড় বিভিন্ন পাহাড়গুলো নিয়ে এই অঞ্চল গঠিত। তাহলে উত্তর উত্তর পূর্বাঞ্চল পাহাড় কিসের সমন্বয়ে গঠিত? তোমাদের 24 কোশ্চেনে থাকে, কি প্রশ্ন থাকে এখানে, অঞ্চল গঠিত হয় পর্যন্ত এটার উত্তর। তবে শেরপুর ও ময়মনসিংহ জেলার উত্তর সীমানায় ভারতের মেঘালয় রাজ্যের গারো পাহাড়ের সামান্য বিচ্ছিন্ন অংশ দেখা যায়। এই যে উত্তর উত্তর পূর্বাঞ্চলে পাহাড়ের সাথে কিছুটা রিলেটেড আছে কি, শেরপুর ও ময়মনসিংহ জেলার উত্তর সীমানায় ভারতের মেঘালয় রাজ্যের সাথে সংযুক্ত হচ্ছে গারো পাহাড়ে কিছু অংশ বিচ্ছিন্ন কিছু কিছু অংশ দেখা যায়। অনেকের ধারণা উত্তর পূর্বাঞ্চলের এই বিক্ষিপ্ত পাহাড়গুলো খাসিয়া, জয়ন্তিয়া, গারো ও লুসাই পাহাড়ের বিচ্ছিন্ন অংশ ছাড়া আর কিছুই নয়। সিলেট জেলার পাহাড়ি অঞ্চল সিলেট শহরের উত্তর পূর্ব দিকে 186 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। এই পার্বত্য ভূমি সিলেট জেলার পাহাড়ের গড় উচ্চতা 60 থেকে 90 মিটারের বেশি নয়। উচ্চতা বলছে লম্বায়, যেটা উপর দিকে চলে গেছে সেটা হলো কি উচ্চতা। মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার পাহাড়ের গড় উচ্চতা 60 থেকে 310 মিটার। সুনামগঞ্জ জেলার ছাতক শহরের উত্তরে প্রায় 40 কিলোমিটার স্থান নিয়ে একটি টিলা পাহাড় বিদ্যমান। এটি ছাতক পাহাড় নামে পরিচিত। বাংলাদেশের অধিকাংশ চা বাগান এই সিলেট অঞ্চলে অবস্থিত। এই অঞ্চলে আনারস উৎপন্ন হয় এবং প্রচুর বাঁশ ও বেত পাওয়া যায়। এই অঞ্চল খনিজ তেল, চুনাপাথর, কয়লা, প্রাকৃতিক গ্যাস ইত্যাদি খনিজ সম্পদে ভরপুর। তাহলে এই যে আমরা দেখলাম যে পাহাড় উত্তর উত্তর পূর্বাঞ্চলে পাহাড়গুলো কিসের সমন্বয়ে গঠিত? ময়মনসিংহ নেত্রকোনা জেলার উত্তরাংশ, সিলেট জেলার কি কি পাচ্ছি আমরা? সিলেটের পাচ্ছি উত্তর উত্তর পূর্বাংশ, এরপরে সিলেটের মৌলভীবাজার, সিলেটের হবিগঞ্জ নিয়ে কি হচ্ছে এই যে পাহাড়গুলো নিয়ে, আর এর সাথে যুগ হয়েছে কি শেরপুর ও ময়মনসিংহ জেলার উত্তর সীমানা ভারতের মেঘালয় রাজ্যের সাথে গারো পাহাড় নিয়ে এই যে উত্তর উত্তর পূর্বাঞ্চলে পাহাড়গুলো গঠিত। তোমাদের একের প্রশ্ন থাকে। আর এছাড়া দেখা যায় যে এই যে পাহাড়গুলোর উৎপত্তি বা পাহাড়গুলো কোথা থেকে আসলো, এগুলো কি পাহাড়গুলো থেকে খন্ডিত খন্ডিত অংশ, বিচ্ছিন্ন যেগুলো খন্ডিত খন্ডিত ছোট ছোট অংশ চলে আসছে, সেগুলো খাসিয়া, জয়ন্তিয়া, গারো ও লুসাই পাহাড়। হ্যাঁ, এই পাহাড়গুলোর নাম তোমরা মুখস্থ করে ফেলবা। আর এর সাথে একটা মজার মিল আছে, আমরা জানি যে খাসিয়া, জয়ন্তিয়া, এগুলো গারো, এগুলো কি এগুলো ট্রাইবালদের নামও। নামের সাথে কি পাহাড়ের সাথে নামেরও মিল আছে, নদীর সাথে ট্রাইবালদের অনেক কিছু মিল আছে। যেমন খাসিয়া, জয়ন্তিয়া, গারো যদি বলি আমরা এককে ট্রাইবাল বা উপজাতিদের নাম, আর দিয়ে হচ্ছে পাহাড়ের নাম। আর সিলেট জেলা পাহাড়ি অঞ্চলে সিলেটের উত্তর পূর্ব দিকে 186 বর্গ কিলোমিটার জুড়ে বিস্তৃত। মানে তার মানে হচ্ছে সিলেট একটা পাহাড়ি এলাকা। আমরা শুধু চট্টগ্রামকে হিল ট্রেক্স এলাকা বলি, কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিলেটেও কম অংশ জুড়ে পাহাড়ি এলাকা না, অনেক অংশ জুড়েই পাহাড়ি এলাকা। সিলেট বিশ্ববিদ্যালয়ের অনেক একটা বিশাল জায়গা জুড়ে কিন্তু পাহাড় আর পাহাড়, অনেক উঁচু উঁচু পাহাড়ি। আমি একটা উঁচু পাহাড়ে উঠতে পাইনি, সে বিরাট একটা অনেক পাহাড় জুড়েই সিলেট বিশ্ববিদ্যালয় আর কি। এই পার্বত্য ভূমি সিলেট জেলা কি আছে, পাহাড়ের উচ্চতা গুলো কি হচ্ছে 60 থেকে 90 মিটারের বেশি। আর মৌলভীবাজার হবিগঞ্জ জেলার পাহাড়ের গড় উচ্চতা 60 থেকে 310 মিটার। তাহলে সিলেটে যে পাহাড়গুলোর গড় উচ্চতা, এর চেয়ে মৌলভীবাজার হবিগঞ্জের পাহাড়ের গড় উচ্চতা 360 থেকে 310 মিটার। তার মানে অনেক উঁচু পাহাড় এখানে আছে। আর এই যে সুনামগঞ্জ জেলার ছাতক কিসের জন্য বিখ্যাত তোমরা জানো? ছাতকের সিমেন্ট আছে, বিখ্যাত সিমেন্ট কারখানা আছে, এটার জন্য বিখ্যাত। আর এই যে ছাতকের যে আমরা বলতে ছাতক পাহাড় কাকে বলতে, ছোট প্রশ্ন থাকে যে ছাতক পাহাড় নামে পরিচিত কোন পাহাড়টি ছাতক পাহাড় নামে পরিচিত? এই যে সুনামগঞ্জ জেলার ছাতক শহরের উত্তরে প্রায় 40 কিলোমিটার স্থান জুড়ে নিয়ে একটি টিলা পাহাড় বিদ্যমান। এই টিলা পাহাড়টাকে কি বলা হয়? ছাতক পাহাড়। আর ছাতক কোথায় অবস্থিত? সুনামগঞ্জ জেলায় ছাতক অবস্থিত, সেই জন্য এই পাহাড়টার নাম হয়েছে কি ছাতক পাহাড়। আর বাংলাদেশের অধিকাংশ চা উৎপন্ন হয় কোথায়? সিলেটে। সিলেটে প্রচুর চা বাগান। আর সিলেটের প্রথম চা বাগানের নাম হচ্ছে সম্ভবত মালিনীছড়া চা বাগান। আর এই অঞ্চলে আনারস হয়, প্রচুর আনারস হয় এবং প্রচুর বাঁশ ও বেত পাওয়া যায়। যে বেতের চেয়ার, ঝুড়ি চাষ কোথা থেকে আসে? বেশিরভাগই সিলেট অঞ্চল থেকে আসে। আর এই অঞ্চলে কি আছে? খনিজ তেল, চুনাপাথর, কয়লা, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি খনিজ সম্পদে ভরপুর। কারণ এই অনেক জায়গায় দেখা যায় যে সিলেটে, তারপরে সুন্দরবন, চট্টগ্রাম অনেক জায়গায় কিন্তু দেখা যায় যে অনেক জায়গায় বুদবুদ আকারে কি করতে থাকে, পানির ভিতরে মাটি কেঁপে কেঁপে কি করতে থাকে, বুদবুদ আকার ধারণ করতে গেলে প্রাকৃতিক গ্যাস। আর চুনা পাথর আছে, প্রচুর চুনা পাথর এখানে আছে,
গ্যাস কয়লাও আছে, যে কয়লা দ্বারা ইঞ্জিন বিভিন্ন রকমের পরিচালিত হয়, কারখানা, মিল, ফ্যাক্টরি, কারখানা ব্যবহৃত হয়। এখানে পাওয়া যায় কোথায়? এগুলো বেশিরভাগ কোথায় পাওয়া যায়? চুনাপাথর সিলেটে পাওয়া যায়। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ। এখন আমরা সিলেটটা মূলত কোন দিকে অবস্থিত? ম্যাপের দিক থেকে উত্তর উত্তর পূর্ব দিকে অবস্থিত সিলেট। আর পার্বত্য চট্টগ্রাম কোথায় অবস্থিত? দক্ষিণ। দক্ষিণ পূর্বাঞ্চলের পাহাড় সমূহ হচ্ছে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবন জেলা এবং চট্টগ্রাম জেলার অংশ বিশেষে অবস্থিত পাহাড়গুলো নিয়ে অঞ্চল গঠিত। এই অঞ্চলের পাহাড় সমূহের গড় উচ্চতা 610 মিটার। তার মানে দেখা যাচ্ছে সিলেটের পাহাড়ের তুলনায় কম্পারেটিভলি দেখা যায় চট্টগ্রামের পাহাড় অনেক বেশি উঁচু। তবে আরাকানের লুসাই পাহাড়ের নিকটবর্তী কয়েকটি পাহাড়ে তা খুবই বেশি, উচ্চতা খুবই বেশি। পাহাড়গুলোর মাঝে মাঝে অনেক সংকীর্ণ উপত্যকা আছে। এই উপত্যকা দিয়ে কর্ণফুলী, সাঙ্গু, মাতামুহুরী, হালদা, কাসালং প্রভৃতি নদী প্রবাহিত হয়েছে। খরস্রোতা নদী হওয়াতে কর্ণফুলী নদীর উজানে কাপ্তাই বাঁধ দিয়ে পানি বিদ্যুৎ উৎপাদন সহজ হয়েছে। চট্টগ্রামে সীতাকুণ্ড পাহাড়ের গায়ে কতগুলো উষ্ণ প্রস্রবণ রয়েছে। বান্দরবন জেলায় অবস্থিত বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গ বিজয়, যেটা তাজিংডং নামে পরিচিত, এর উচ্চতা 1280 মিটার। এই অঞ্চলের পার্বত্য ভূমি কৃষিকাজের উপযোগী নয় বলে স্থানীয় অধিবাসী জুম চাষ পদ্ধতিতে চাষাবাদ করে। শাল, সেগুন, গর্জন, গজারি, চম্বল এখানকার উল্লেখযোগ্য বনাঞ্চলের বৃক্ষ। তাহলে দেখা যাচ্ছে যে সিলেটের পাহাড়ের চেয়ে চট্টগ্রামের পাহাড়ের গড় উচ্চতা অনেক বেশি। আর দেখা যাচ্ছে যে আরকান লুসাই পাহাড়টা কোথা থেকে আসলো? আরকান থেকে লুসাই পাহাড়টা চলে আসছে। লুসাই পাহাড় নিয়ে কিন্তু গান আছে চট্টগ্রামে লুসাই পাহাড়ের নিয়ে। তাহলে আর এই পাহাড়গুলোর ভিতর থেকে আমরা দেখি যে কিছু কিছু কি ঝর্ণার উৎপত্তি হয়। এই ঝর্ণাগুলোকে আমরা কি বলতেছি? ওই ঝর্ণাগুলো নিচের দিকে যখন গড়িয়ে পড়ে সেটাকে আমরা কি বলি? উপত্যকা বলি। আর এই ঝর্ণা গুলো গড়িয়ে পড়ার যে এটা আমরা বলি যে পাহাড়ি ঝর্ণা, এই পাহাড়ি ঝর্ণার তলদেশে এসে যে মাটিটা পাওয়া যাচ্ছে এটাকে আমরা কি বলতেছি? পাহাড়ি উপত্যকা বা পাহাড়ি এলাকা, পাহাড়ি উপত্যকা এলাকা। এখন এই পাহাড়ি উপত্যকার ভিতর দিয়ে কর্ণফুলী, সাঙ্গু নদী, মাতামুহুরী, হালদা, কাসালং। আর তোমরা জানো যে এই যে মাতামুহুরী বা হালদাতে দেখা যায় ছোট ছোট মাছের বিশাল পোনা ছাড়ে কোথায়? এই নদীগুলোতে। এই আর কোথাও এত পোনা বা এত ডিম মাছ কখনো ছাড়ে না। আর এই নদীর মধ্যে সবচেয়ে খরস্রোতা হচ্ছে কর্ণফুলী নদী। এই কর্ণফুলী নদী খরস্রোতা হতে এর উজান বুঝছো? যেটা হচ্ছে কি যে মাটির থেকে একটু নামার পরে যেটা টান টান অবস্থা থাকে সেটাকে উজান বলে। সেই উজানে বাদ দিয়ে কি করা হয়েছে? জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র বা পানি বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র উৎপাদন করা হচ্ছে এই কর্ণফুলী নদীতে। আর এই কর্ণফুলী নদীতে তোমাদের যখন আমরা পড়াবো আইয়ুব খানের শাসনামল পাকিস্তানে, তখন দেখা যাবে পাকিস্তানে শুধু মানে আমাদের সীমাহীন চরম বৈষম্যর শিকারী আমরা হয়েছি। কিন্তু আইয়ুব খানের সময় একটা গুরুত্বপূর্ণ কাজ হয়েছিল, সেটা হচ্ছে কি যে তিনি সে কাপ্তাই, চট্টগ্রামের কর্ণফুলী নদীতে কাপ্তাই বাদ দিয়ে কি করেছে? পানি উৎপাদনের ব্যবস্থা করেছেন। এই ভালো কাজটাই শুধু করেছিল, আর কোনো ভালো কাজ আমরা দেখি না। আর চট্টগ্রামের সীতাকুণ্ড পাহাড়, সীতাকুণ্ড পাহাড়ের গায়ে অনেক উষ্ণ প্রস্রবণ, যেগুলো যে পাহাড়ি বেয়ে ঢাল বেয়ে যেগুলো পানি গড়াতে থাকে সেগুলোকে আমরা বলি উষ্ণ প্রস্রবণ বা ঝর্ণা বলি মূল কথায়। আর এই যে বান্দরবান জেলায় কি আছে দেখো? তাহলে দেখো যে এই অঞ্চলে পার্বত্য ভূমি কৃষিকাজের উপযোগী নয় বলে স্থানীয় অধিবাসী জুম পদ্ধতিতে চাষ করে। জুমটা কি? জুম চাষ। পাহাড়ি এলাকায় দেখা যায় যে সমতল এলাকায় চাষাবাদ করা যতটা সহজ, পাহাড়ি এলাকায় কিন্তু চাষ করা খুবই কঠিন। কারণ আমরা জানি যে পাহাড়ি এলাকা কি একদম উপর থেকে ঢালু হয়ে নিচের দিকে নামে, যার জন্য চাষাবাদ করা খুবই কঠিন। আর এখানে চাষ পদ্ধতিতে যেটা চাষটাকে তারা করে 1 বছর কি করে ওরা চাষাবাদ করে না, মাটিটা কি করে ফেলে রাখে। যেহেতু পাহাড়ি এলাকার মাটি অনেকটাই শক্ত, খুবই শক্ত টাইপের, যার জন্য এটাকে চাষের উপযোগী করার জন্য তারা কি করে 1 বছর তারা ফেলে রাখে মাটিটা। পরবর্তী বছরে গিয়ে কি করে তারা এই চাষাবাদটা করে। এই
এটাকে স্থানীয় ভাষায় নাম দেওয়া হচ্ছে কি ঝুম পদ্ধতিতে চাষ। আর এই যে দক্ষিণ পূর্বাঞ্চলের গাছগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিখ্যাত যে গাছগুলো হচ্ছে শাল, সেগুন, গর্জন, গজারি, চম্বল এখানকার উল্লেখযোগ্য বনাঞ্চলের বৃক্ষ। তাহলে দেখা যায় যে সবচেয়ে বড় বড় বৃক্ষ গুলো কোথায় পাওয়া যায়? চট্টগ্রামে। আর চট্টগ্রামের বনাঞ্চলে। আর এই বনাঞ্চলের বৃক্ষগুলোই হচ্ছে অন্যতম হচ্ছে শাল, সেগুন, গর্জন, গজারি, চম্বল। এগুলো ছোট ছোট প্রশ্ন তোমরা শিখে ফেলো। প্লাইস্টোসিন কালের সোপানসমূহ। বাংলাদেশের উত্তর পশ্চিমাংশে বরেন্দ্র ভূমি, মধ্যভাগে মধুপুর ও ভাওয়ালের গড় এবং কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে এই অঞ্চলের অন্তর্ভুক্ত। প্লাইস্টোসিন যুগের খ্রিস্ট জন্মের 15,000 বছর পূর্ব পর্যন্ত আন্ত বরফ গলা পানিতে প্লাবনের সৃষ্টি হয়ে এসব চত্বর ভূমি গঠিত হয়েছিল বলে অনুমান করা হয়। এই উচ্চ ভূমিকে 3 ভাগে ভাগ করা যায়, যথা আমি একটু বলে নিই। সেটা হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি যে এই যে প্লাইস্টোসিন কালে সোপানটা কিভাবে তৈরি হলো। সোপানটা তৈরি হয়েছে যে উত্তর পূর্বাংশে, আমরা বলছি যে উত্তর পূর্বাংশে, যেহেতু রাজশাহী, রংপুর, দিনাজপুর, হ্যাঁ, এগুলো হচ্ছে কি তোমার বগুড়া, এগুলো হচ্ছে উত্তরবঙ্গের এলাকা। এগুলোর মাটি কি বরেন্দ্র, লাল প্রকৃতির। আর মধ্যভাগে হচ্ছে টাঙ্গাইল, মধুপুর, এগুলো হচ্ছে এই যে ভাওয়ালের গড়, মধুপুরের গড়, আবার কুমিল্লা জেলায় হচ্ছে কি লালমাই পাহাড়। এইগুলোর মিলিত সবকিছু সমষ্টি মিলে কি হয়েছে প্লাইস্টোসিন কালে সোপান সমূহ তৈরি হয়েছে। আর এই সোপান সমূহ দেখা যাচ্ছে যে খ্রিস্টপূর্বের মানে কি যীশু খ্রিস্টের জন্মের 15,000 বছর পর্যন্ত এটাকে আনুমানিকভাবে ধরা হয়েছে। আর একটা কথা বলা হচ্ছে আন্ত বরফ গলা পানিতে। তাহলে দেখা যাচ্ছে আন্ত বরফ গলা কি, যে অন্যান্য দেশের বাইরেও যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের অধিকাংশ নদী এবং পাহাড়ের উৎপত্তি কোথা থেকে? ভারতের হিমালয় থেকে বেশিরভাগ নদী এবং পর্বতের উৎপত্তি হয়েছে। এজন্য আন্ত বরফ গলা বলা হয়েছে। এই যে আন্ত বরফ গলা মানে যে বরফ গলে গলে পানি, যে পানি বেয়ে বেয়ে চলে আসছে, সেটা কি করেছে? প্লাবন। প্লাবন কিটা করে? প্লাবন হচ্ছে বন্যা। যখন নদীতে পানি আসে, হ্যাঁ, তখন কি হয়? নদীর অনেক মাথার উপর দিয়ে যখন অনেক উপরে চলে যায়, সেটাকে আমরা কি বলি? বন্যা বা প্লাবন সৃষ্টি। এর মাধ্যমে কি হয়েছে? এই যে প্লাইস্টোসিন কালে সোপান সমূহ তৈরি হয়েছে। আবার এই উচ্চ ভূমিটাকে কি করা হয়েছে? 3 ভাগে ভাগ করা হয়েছে, যথা বরেন্দ্র ভূমি, মধুপুর ও ভাওয়ালের গড়, লালমাই পাহাড়। তাহলে এই যে বরেন্দ্র ভূমি, দেখো আমি বরেন্দ্র ভূমি পড়ে আসছি। উত্তরবঙ্গে রাজশাহী, নওগাঁ, তারপর বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলা, এটি কি বলে? উত্তরবঙ্গ বলা হয়। তাহলে উত্তরবঙ্গে কি কি আছে? জেলাগুলোর মধ্যে রাজশাহী, নওগাঁ, বগুড়া, জয়পুরহাট, গাইবান্ধা, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ জুড়ে প্রায় 9,320 বর্গ কিলোমিটার এলাকায় বরেন্দ্রভূমি অবস্থিত। বঙ্গ অববাহিকার একটি সর্ববৃহৎ প্লাইস্টোসিন যুগের উচ্চভূমি। তাহলে দেখা যাচ্ছে যে প্লাইস্টোসিন যুগের উচ্চ ভূমিটাই হচ্ছে কি এই বঙ্গ। এই অঞ্চলের ভূমি অসমতল এবং মাটি লালচে ধূসর ও কাকরময়। এখন দেখা যায় মাটির কালার কি লাল, আর হচ্ছে কি কাকরময়, বুঝছো? ওই যে নদীর পাড়ে গেলে যে ঝিকঝিকে চকচকে বালু পাওয়া যায় আর ছোট ছোট নুড়ি পাথর পাওয়া যায়, এটা কাকরময় বলা হয়েছে। এর দ্বারা গঠিত এই অঞ্চল। এটি পশ্চিমে মহানন্দা ও পূর্বে করতোয়া নদী দ্বারা বেষ্টিত। তাহলে কোন নদী দ্বারা? পশ্চিমে মহানন্দা আর পূর্বে করতোয়া নদী দ্বারা বেষ্টিত কি বরেন্দ্র ভূমি। সমগ্র অঞ্চলটি পুনর্ভা, আত্রাই, যমুনা নদী দ্বারা 4টি অংশে বিভক্ত। তাহলে দেখা যাচ্ছে যে আমরা বলছি যে বাংলাদেশ নদী মাতৃতে অসংখ্য জালের মতো ছড়িয়ে আছে নদী। এই যে নদীগুলোর নাম তোমরা শিখে ফেলবো। অনেক নদী এখানে নাম আসছে, মহানন্দা, করতোয়া, পুনর্ভা, আত্রাই, যমুনা, এগুলো সব নদীর নাম। পূর্ব দিকে 3টি অংশে বাংলাদেশের অন্তর্গত বরেন্দ্র অঞ্চল কৃষিকাজের জন্য বিশেষ উপযোগী। তাহলে কৃষিকাজের জন্য বিশেষভাবে উপযোগী অঞ্চল হচ্ছে কি বরেন্দ্র অঞ্চল। আর এই অঞ্চলের প্রধান কৃষিজ ফসল ধান। তাহলে দেখা যাচ্ছে যে বরেন্দ্র এলাকার প্রধান ফসলটাই হচ্ছে কি ধান। এছাড়া পাট, ভুট্টা, পান প্রভৃতি অঞ্চলে কিছু কিছু পণ্য হয়ে থাকে। ধানই এখানকার ব্যাপকভাবে মানে ব্যাপক ফসল উৎপাদনের যে এলাকা, সেটা হচ্ছে কি বরেন্দ্র ভূমি। আর এই বরেন্দ্র ভূমির প্রধান ফসলই হচ্ছে কি ধান। ধান ছাড়াও আর কি আছে? পাট, ভুট্টা, পান প্রভৃতি অঞ্চলে কিছু কিছু পণ্য হয়ে থাকে এখানে এই বরেন্দ্র ভূমিতে।
এরপরে মধুপুর ও ভাওয়ালের গড়। খ নাম্বার, টাঙ্গাইল ও ময়মনসিংহ জেলার মধ্যে অবস্থিত এই অঞ্চলের উত্তরাংশ মধুপুরের গড় এবং গাজীপুর জেলার মধ্যবর্তী অঞ্চলের দক্ষিণাংশ ভাওয়ালের গড় নামে পরিচিত। এই অঞ্চলে প্লাইস্টোসিন যুগের দ্বিতীয় বৃহত্তম উচ্চভূমি। তাহলে দেখা যাচ্ছে বরেন্দ্রভূমি হচ্ছে সবচেয়ে সর্বোচ্চ ভূমি, দ্বিতীয়টা হচ্ছে কি এই মধুপুর ও ভাওয়ালের গড়। এই অঞ্চলটির মোট আয়তন 4103 বর্গ কিলোমিটার। এই অঞ্চলে প্রচুর পরিমাণে আনারস জন্মে এবং কিছু কিছু ধানের চাষ হয়ে থাকে। তাহলে আমরা জানি যে বাংলাদেশের কোন অঞ্চলটা বাংলাদেশের আনারসের জন্য বিখ্যাত? আমরা বলি যখন কিনতে যাই তখন কি করে আনারসওয়ালারা কি বলে যে এটা মধুপুরের আনারস, টাঙ্গাইলের আনারস। হ্যাঁ, এখানকার আনারস খুব মিষ্টি এবং খুবই সুস্বাদু হচ্ছে এই মধুপুরের আনারস। এখানে প্রচুর পরিমাণে আনারস জন্মে। সিলেটে যেরকম ব্যাপকভাবে চা জন্মে সেভাবে কি বলে মধুপুরে, টাঙ্গাইলের মধুপুরে কি জন্মে? প্রচুর আনারস জন্মে। আর একটা কথা হচ্ছে এই যে মধুপুর এবং ভাওয়ালের গড়, ভাওয়ালের গড় নিয়ে কিন্তু মুখরোচক অনেক কাহিনী আছে। তোমরা নিজেরাও জানো ভাওয়ালের গড়ের সন্ন্যাসীর কাহিনী, বিরাট কাহিনী সেটা। 3, লালমাই পাহাড়। তাহলে কুমিল্লা শহরে 4 কিলোমিটার দক্ষিণে লালমাই থেকে ময়নামতি পর্যন্ত লালমাই পাহাড় বিস্তৃত। মাটির রং লাল বলে একে লালমাই পাহাড় বলে। নুড়ি, বালি, কঙ্কর ইত্যাদি দ্বারা পাহাড়টি গঠিত। এর আয়তন প্রায় 34 বর্গ কিলোমিটার এবং এর গড় উচ্চতা 21 মিটার। এই পাহাড়ের পাদদেশে আলু, তরমুজ ইত্যাদি চাষ হয়। তাহলে দেখা যাচ্ছে কুমিল্লার দুটা বিখ্যাত জায়গা, একটা হচ্ছে কি ময়নামতি, তার পরে হচ্ছে কি লালমাই পাহাড়। তাহলে দেখা যাচ্ছে কুমিল্লা শহর কোন দিকে অবস্থিত? দক্ষিণবঙ্গে, দক্ষিণের দিকে, অনেকটা দক্ষিণ দিকে পড়েছে, আমরা বলতে পারি দক্ষিণবঙ্গের দিকে। তাহলে এই দক্ষিণবঙ্গে যে লালমাই পাহাড়, এই লালমাই পাহাড়টার ব্যাপক প্রসার হয়েছে একদম ময়নামতি পর্যন্ত অবস্থিত। আর এই লালমাই পাহাড়ের মাটির রং লাল বলেই এই পাহাড়ের নামটা হচ্ছে লালমাই পাহাড়। কি দিয়ে তৈরি লালমাই পাহাড়টা? নুড়ি, বালি, কঙ্কর দ্বারা তৈরি। আর এর আয়তন কত? 34 বর্গ কিলোমিটার, উচ্চতা 21 মিটার। এই পাহাড়ের পাদদেশে বা পাহাড়ের পাদদেশ কোনটাকে বলে? পাহাড়টা গড়িয়ে যখন একদম নিচে মাটির সন্ধান পাওয়া যায়, মাটির টাচ করে, সেটা হচ্ছে কি একটা পাহাড়ের পাদদেশ। সেখানে কি জন্মে? আলু, তরমুজ ইত্যাদি বেশি পরিমাণে চাষ হয় সেই লালমাই পাহাড়ে। আর এটা হচ্ছে সাম্প্রতিক কালের প্লাবন সমভূমি। আমরা জানি যে বাংলাদেশ এটা কি ফ্লাড জোন এরিয়া দেশ হচ্ছে কি বাংলাদেশ। সেই জন্য কারণ আমরা একবার ভাসি, এখনো অক্টোবর মাস, এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টিতে রাস্তাঘাট মানে ভিজে যাচ্ছে, ময়লা কর্দমাক্ত ইত্যাদি নিয়ে আমাদের চলতে হয়। এইটা হচ্ছে বাংলাদেশের একটা বড় বৈশিষ্ট্য। এই অঞ্চল পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, ছোট বড় অসংখ্য নদী, শাখা নদী, উপনদী বাহিত পলি মাটি দ্বারা গঠিত। এই অঞ্চলের আয়তন প্রায় এত বর্গ কিলোমিটার এবং এর উচ্চতা 9 মিটারের বেশি নয়। বাংলাদেশের অধিকাংশ এলাকায় এই অঞ্চলের অন্তর্ভুক্ত। তাহলে দেখা যাচ্ছে যে যেটা সাম্প্রতিককালের প্লাবন সমভূমিতে আমরা ভৌগোলিক দিক থেকে ভাগ করা হয়েছে, তাহলে দেখা যাচ্ছে যে এই সাম্প্রতিককালের প্লাবন সমভূমির মধ্যে বাংলাদেশের অধিকাংশ এলাকা অন্তর্ভুক্ত হয়েছে বা এখানে জড়িত। তো এখন এই যে কি কি নদীগুলো এর সাথে জড়িত? পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, ছোট নদী, বড় নদী, শাখা নদী, উপনদী যা আছে অসংখ্য নদী দিয়ে গঠিত। তাহলে এই অঞ্চলটি সর্বত্রই একরূপ নয় বলে একে আবার কয়টি ভাগে ভাগ করা যায়? দেখো, এক হচ্ছে কুমিল্লা সমভূমি, 2 খ সিলেট অববাহিকা, খ পাদদেশীয় পলল সমভূমি, গঙ্গা, ব্রহ্মপুত্র, মেঘনা প্লাবন সমভূমি, চট্টগ্রামের উপকূলবর্তী বা উপকূলীয় সমভূমি, বদ্বীপ অঞ্চলীয় সমভূমি। এইগুলো এলাকা নিয়ে গঠিত হয়েছে কি এই প্লাইস্টোসিন কালের যে সমভূমি, এগুলো তৈরি হয়েছে। আর এখানে আমরা একটা কথা বলেছিলাম যে পলি মাটিটা কি? বাংলাদেশে যে পরিমাণ বন্যা হয় তাতে কিন্তু আমরা অর্ধাহারে অনাহারে দুর্ভিক্ষে মারা যাওয়ার কথা ছিল, কিন্তু আমরা কি অর্ধাহারে দুর্ভিক্ষে অনাহারে কোনোটাতেই আমরা মারা যাই না। কেন? সেটা হচ্ছে যে আল্লাহর একটা আশীর্বাদ। সেটা হচ্ছে কি বাংলাদেশের মাটি খুবই উর্বর, আর এই উর্বরতা বয়ে নিয়ে আসে কি যখন বন্যা হয়, বন্যার থেকে নদীর তলদেশে বলেছিলাম একরকম শেওলা টাইপের থাকে, সবুজ টাইপের শেওলা পিচ্ছিল থাকে, স্যাঁতসেঁতে, যেটা
গাছগুলো, সেটাকে আমরা শেওলা বলি। এখান থেকে প্রচুর পলিমাটি নিয়ে আসে, উর্বরতা নিয়ে আসে। এই উর্বরতা নিয়ে আসে বলেই আমরা বন্যার ক্ষতিটাকে কাটিয়ে উঠতে পারি, প্রচুর ফসল উৎপন্ন হয় তখন। এই জন্য আমরা দুর্ভিক্ষ কবলিত এলাকায় পরিণত হইনি। তাহলে এই যে আমরা এই পর্যন্ত আসলাম, তোমরা একটু নাম ডাকতে আসো। তোমাদের নেক্সট প্রশ্ন যেটা আমি যাব, এগুলো কিন্তু 10-এর প্রশ্ন। প্রথম প্রশ্ন যেটা বললাম ওটা 10 নম্বরের প্রশ্ন, এটা 10 নম্বরের। এগুলো তোমরা বের করে ডাউনলোড করে প্রশ্ন ইয়ের মতো নোট করে দেওয়া হয়েছে, এগুলো শিখে ফেলবে, রাখবে না কেউ। সবাই ডাউনলোড করেছো, প্রিন্ট করেছো? নাম প্রেজেন্ট করতে আসো তোমরা। জি ম্যাম। তোমরা সব ডাউনলোড করে করবে আর পড়া ফেলে রাখবে না, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা মুশকিল হয়ে যাবে। ভালো রেজাল্ট করা অনেক ইজি যদি নিয়মিত পড়া যায়, আর যদি ফেলে রাখো তাহলে মহাবিপদ। মহাবিপদের জায়গায় যাওয়া যাবে না, আগে আমাদেরকে পড়া শেষ করে ফেলতে হবে। রোল 1, 1, 2, 3। ম্যাম একটা কথা ছিল। বলো। ম্যাম আমরা তো অলরেডি ইনবক্সে মানে যারা যারা অলরেডি আছে তাদের প্রেজেন্ট দিয়ে দিয়েছিলাম, তো ওইভাবে আপনার আরো সুবিধা হতো না? কজ এইভাবে অনেক সময় অনেকে থাকলেও প্রেজেন্ট দিতে ভুলে যায় বা সমস্যা হয় বা হ্যাঁ, মিসকমিউনিকেশন। তোমার ইনবক্সে দিয়ে রাখো, আমি নামও ডেকে যাবো, দুটোই করবো, ঠিক আছে? ইনবক্সে দিয়ে রাখলে আমার জন্য সুবিধা। ঠিক আছে। তোমাকে এই কথা বলার জন্য অনেক ধন্যবাদ। কি নাম তোমার? ম্যাম নাজনীন কবির মিম। নাজনীন, তোমাকে অনেক ধন্যবাদ তোমার সাজেশনের জন্য। 3, রোল 3, রোল 4, রোল 6, 5, রোল 5, রোল 3, প্রেজেন্ট মিস। রোল 5 আছো? প্রেজেন্ট মিস। মিস রোল 5। দিয়েছি 5। মিস রোল। রোল 6, প্রেজেন্ট মিস। রোল 7, রোল 8, রোল 8, রোল 9, রোল 10, Yes, miss. Ma'am, 11, 9. 9, ঠিক আছে। জি 11, রোল 11, 12, প্রেজেন্ট টিচার। রোল 13, 13, রোল 13, 14, 14, 15, roll 15, 16, roll 16, 17, roll 17, 18, ম্যাম রোল 13। 30 আসতেছি পরে। 13 নাকি 30? ম্যাম 13। 13, ঠিক আছে। 13 দিয়েছি তোমাকে। 18, roll 18, 19, roll প্রেজেন্ট 19, ম্যাম। Yes, ma'am. প্রেজেন্ট ম্যাম। 19 নাকি 18? জি ma'am, আমি 19. আচ্ছা ঠিক আছে, ম্যাম আমি 18। 18, আচ্ছা। ম্যাম আমি 20, roll 20, ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। 21, roll 21, 22, 22, 23, প্রেজেন্ট 20 ম্যাম। 24, প্রেজেন্ট 24, ম্যাম। 25, প্রেজেন্ট ম্যাম। ইয়েস ম্যাম। 26, 26, 27, roll 27, 28, roll 28, 29, প্রেজেন্ট মিস। 30, প্রেজেন্ট ম্যাম। 31, roll 31, 32, প্রেজেন্ট ম্যাম। একজন করে বলো একটু, 31 নাকি Ma'am. 32? ম্যাম আমি 32। 30 দিয়েছি, 32, আচ্ছা। 33, 33, 34, 34, প্রেজেন্ট ম্যাম। 35, 35, 35, 35, Present miss 35. 36, roll 36, প্রেজেন্ট ম্যাম। 37,
Roll 37, 38, roll 38, 39, roll Present, 39, ma'am. 40, roll 40, 41, roll 41, 42, roll 42, 43, 44, roll 44, 45, 46, roll 46, 47, Yes, ma'am. 48, roll 48, 48, 49, roll 49, 50, roll 50, 51, roll 51, 52, Present, 52, miss. দিয়েছি, Present, 52, miss. 52, Present, miss. 53, Present, miss. Present, ma'am. 54, roll 54, Yes, ma'am. যে করে বলো একটু, Yes, ma'am. আচ্ছা ঠিক আছে, 55, 55, roll 55, 56, 56, roll 56, 57, 58, 59, roll 59, 60, Present, miss. 61, roll 61, 62, 63, Present, miss. 64, 64, 65, 66, 67, 68, roll 68, 69, 69, 70, Present, 70, ma'am. 71, 71, 72, 72, Present, ma'am. 72 এর পরে আর কেউ আছো? পরে যারা ভর্তি হয়েছে আর কেউ আছো 72 এর পরে? এই যারা নাম No, present করতে- ma'am. আচ্ছা যারা নাম প্রেজেন্ট করতে পারোনি আবার বলো দেখি, ঘরে বসে থেকে অ্যাবসেন্ট হয়ে বসে থেকো না। Miss 31. 31, 31. Miss 1, 2, আচ্ছা 31, তারপর 31 এর পরে কি বলো? 2, 35, আচ্ছা 35, 35 এর পরে বলো বলো। Miss 2, আচ্ছা 2, roll 2, তারপরে 17, 17 দিয়েছি, 17 দিয়েছি, 17 দিয়েছি, তারপরে কি আর কেউ রোল? Ma'am, 51. 54 দিয়েছি, এরপরে আর কেউ আছো? এই মিউট করো, মিউট করো, এই মিউট করো। কে রে মিউট করো। ভালো থেকো, আল্লাহ হাফেজ। Ma'am, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।